আমাকে প্রথম বসলে খুব ভালোভাবে আমাকে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করার পর হঠাৎ করেই আধা ঘন্টা পর 4 থেকে 5 জন ছেলে আসলো আমাকে। হ্যাঁ 4 থেকে 5 জন Oh my ছেলে চলে God. আসলো। 4 থেকে 5 জন ছেলে চলে আসলো। ছেলে চলে আসার পর ও ভিতরের রুমে, দুইটা ভিতরের রুমে চলে গেল। বললো ভাই কেমন আছেন? আমি গুরু আর বুঝতে বাকি নাই যে আই এম ইন এ ট্র্যাপ। আমার আর বুঝতে বাকি নাই। বললাম ভাই ভালো আছি, আপনারা কারা? বলতেছে আপনার শালা সম্বন্ধী আছে। এর মধ্যে নর্মালি বাংলা ভাষায় বলতেছে আপনার শালা সম্বন্ধী আছে, আপনি শুধু বউয়ের সাথে দেখা করবেন, শালা সম্বন্ধীর সাথে দেখা করবেন না? এটা কোনো কথা? ও মাই গড। শালা সম্বন্ধীর সাথে দেখা করবেন না? এটা কোনো কিছু না, এটা কোনো কথা না। আমি আপনি একটু আপ্যায়ন করতে আসলাম। পরে আমি বললাম কয় আপনার কথা বলার ধরন তো খুব সুন্দর, আপনি তো যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের মাথা ঘুরে দিতে পারেন, এবার পারলে আমাদের মাথাটা একটু ঘুরান। আমি বললাম ভাইয়া কী প্রয়োজন আপনি আমাকে বলেন, আপনি কেন আসছেন? আমি তো আসছি এখানে একটা মেহমান হিসেবে। একটা মেহমানটা কি মানুষ এই ধরনের কথা বলে আপ্যায়ন করে? পরে বলতেছে তোর মেহমান তোর কাছে রাখ, তোর যে যা বলি তুই শোন, ওর কাছে তুই আসছিস কেন, ওর সাথে তোর কী সম্পর্ক? আমি কই যে সম্পর্ক হলে আমি বাসায় আসতে পারি সেই সম্পর্ক। পরে আমার একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে বলতেছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আমি তানহা। প্রতিবারের মতো বৃহস্পতিবারের মতো চলে এসেছি আমি। বৃহস্পতিবার রাত 11টা মানেই কিন্তু ভালোবাসার বাংলাদেশ, আর ভালোবাসার বাংলাদেশ মানেই কিন্তু আমাদের আপনার আমার সবার প্রিয় গুরু এহতেশাম। তো আমরা কিন্তু আছি এখন, আজকে কিন্তু গুরু লেট করে না, একদম চলে এসেছে অন টাইমে, এবং গুরু আমার সাথেই বসে আছে। আমরা গুরুর কাছে যাব, এবং আমাদের গেস্টকে কিন্তু এখনও দেখা যাচ্ছে না। আজকের গেস্ট কিন্তু অনেক সারপ্রাইজ বলা যায় আর কি। তো তার আগে আমি একটু বলে দিই, আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুকে এবং ইউটিউবে লাইভে আছি। ফেসবুক অ্যাড্রেস facebook.com/iloveDhakaFM, এবং লাইভ কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এছাড়াও ইউটিউবেও কিন্তু আপনি ঢাকা FM 90.4 সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এছাড়াও আমাকে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এবং ভালোবাসার বাংলাদেশে আসতে চাইলে, বা ভালোবাসার বাংলাদেশে যে নিজের গল্প শেয়ার করতে চান, গুরুর সাথে দেখা করতে চান, বা আপনি চাইলে ফেস হাইড করে বা নিজের নাম হাইড করে কিন্তু আপনি গল্প বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন, আমরা কিন্তু আপনাদের মধ্য থেকেই কাউকে চুজ করে নেব, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন চলে যাই গল্পে, দেরি না করে, এবং গুরুর কাছে চলে যাব প্রথমে। গুরু, কেমন আছেন আপনি? ভালো আছি, বাট তানার কথা শুনে দুই তিনটা অবজারভেশন আমার কাছে আছে। ফার্স্ট হচ্ছে যে কেন আপনি লাভ গুরু হতে চেষ্টা করবেন, অথবা কেন আর্জিং করবে বা এই ধরনের প্রোগ্রামের সাথে ইনভলভ হবেন। দেখেন কত মিষ্টি করে একটা মেয়ে বলতেছে যে আমাদের অনেক ভালোবাসার, অনেক ভালো লাগার গুরু, অ্যান্ড প্রোগ্রামের স্বার্থে বলতেছে। বাট আমি তো গরিব আদমি, মনে মনে খুশি হয়ে যাচ্ছে এগুলো শুনে। না না, আমি নিজ থেকে বলছি সব কিছু, একটা কিছু আমাকে বলে দেওয়া হয় না। ওহো, সো তানহার কথা শুনে আরেকটা অবজারভেশন যেটা আমার কাছে আসছে যে মে আর মেরা তানহাই, অর্থাৎ আমি আর আমার একাকিত্ব। অসম্ভব ভালোবাসি আমি আমার একাকিত্বকে। যখন নিজের সাথে কথা বলি যে কালে কালে কত বেলা গেল, কালে কালে বয়স ভাটার দিকে চলে যাচ্ছে, জীবনে মনে অনেক কিছু পাওয়ার কথা ছিল, পাওয়া হলো না। আবার যখন রিভিউ করি, টাইম মেশিনে করে ট্রাভেল করি পেছনে, তখন চিন্তা করি যে কত ভালো লাগার মুহূর্ত পাইছি আমি। এই যে আপনাদের থ্রু দিয়ে, আপনারা যখন রুবরু হন এই ক্যামেরার থ্রু দিয়ে, যখন গোটা পৃথিবীর সাথে কানেক্টেড করে দেয় ভালোবাসার বাংলাদেশ টিমের প্রতি, অ্যান্ড অফকোর্স ঢাকা FM 90.4 এর প্রতি আমার অসম্ভব রকমের কৃতজ্ঞতা। আরেকটা কথা তানা বলতেছিল যে আপনাদের ইনভলভমেন্ট, অফকোর্স আপনারা যখন লাইক দেন, কমেন্টস করেন, এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কারণ আপনারা যদি এটাকে এখনও ইররেলিভেন্ট হতে দেননি বিধায় প্রায় 19-20 বছর হতে চললো এই ক্যারিয়ার, যেটা এখনও কন্টিনিউটি আছে। হয়তো 2-5-7 জন 10 জন মানুষ আপনারা ভালোবাসেন তাই। সো আপনাদের এই এঙ্গেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি আর সময় নেব না, আজকের গেস্ট অফ অনার যিনি আমাদের ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে থাকছেন, তাকে অসম্ভব ভালো লাগা এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। প্লিজ কাম। আমাকে কিন্তু সবাই লাভ গুরু হিসেবেই চেনে। আমি কি? একটা রিলেশন মতো দিয়েছি, আসলে আমার করানো হয়েছে। আপনাকে দেখি আসলে অনেক কিছু শিখেছি। ওকে কি বলে সবাই? আমাকেও লাভ গুরু হিসাবে অনেকে মানে সবাই চেনে ধরতে গেলে। আমার কোনো মেয়ের মন যদি কোনো নারী খুব কঠিন হয়, সাড়া দিচ্ছে না বা কিছু এরকম হলে আমাকেই বলা হয় যে ভাই একটু দেখ প্লিজ, তোর জন্য কাচ্চি ফ্রি, তোর জন্য এটা ফ্রি, ওটা ফ্রি। এইভাবেই আসলে আমাকেও চেনে। আর এটার পুরোটাই আসলে আপনাকে দেখে শেখা। আসলে আমি আপনার বাচনভঙ্গিগুলো ফলো আমি শিখাইছি প্রেম কেমনে করা লাগে? অবশ্যই
কেন নয়? বেটা বড় হচ্ছে আমার 12 বছর বয়স, ওরা বলবো যে আমার বাপ যেতে এত আগায় আছে, অতীত- ওয়াই নট মি? 14 বছর বয়স থেকে আমার প্রেমে না পড়া শুরু করে। সমস্যা নেই, প্র্যাকটিস করুক। প্রস্তুতি ম্যাচ খেলার আগে, ফাইনাল ম্যাচ খেলার আগে তো প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন হয়। তো সার্কেলে তোমাকে লাভগুরু নামে চিনি। হ্যাঁ অনেক, হ্যাঁ 31টা প্রেম করেছো না করিয়েছো? আমি নিজে করেছি একটাই, যার গল্প আজকে আপনার সাথে আমি শেয়ার করব। কিন্তু বাকি 31টা আমি করিয়েছি, এবং 16 জন ম্যারিড। 16 জন ম্যারিড, হ্যাঁ 16 জনের হ্যাপি এন্ডিং। আর বাকি আচ্ছা, মানে অন রেকর্ড, মানে কোট আনকোট, মানে ওইভাবে বলার তো নাই, বাট আসলেই তো মানুষের যে সম্পর্কে যে ব্রিজ করতে পারাটা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা ব্লেসিং। সো আমরা যখন ফান করতেছি, মাস্তি করতেছি, বাট ওখানে তো একটা দারুণ একটা ওয়ে ফরওয়ার্ড আছে। তারা অলরেডি সংসার করতেছে, রাইট? জি, সো লাভগুরু, অসম্ভব ভালোবাসার সাথে তোমাকে স্বাগত জানাচ্ছি। বাট তোমার নাম আমি যতদূর জানি শান্ত। হ্যাঁ আমার নাম শান্ত। শান্ত, শুনতে চাই যে প্রেমটা তুমি করেছো সেই গল্পটা। এই প্রেমটা ছিল আমার আমি যখন কলেজে পড়ি, তখন 2015 আমার এসএসসি ব্যাচ, 15-16 যে আমার কলেজের যে ব্যাচটা, ওই সময়টা আমি যখন পড়ি। তো ন্যাচারালি আমি ছোটোবেলা থেকেই সোশ্যাল মিডিয়ায় তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না। আমি গান বাজনা, থিয়েটার, 7 বছর থিয়েটার করেছি, অনেক রকম। 7 বছর হ্যাঁ, theater? আমার 31টা গল্প আছে। এখন বর্তমানে ছোট ছোট কন্টেন্ট বানাচ্ছি, এবং আপনাদের ঢাকা এফএম পরিবারের সাথে আমি অনেক আগে থেকেই যুক্ত, এর আগে 2বার এসে গেছি। আর প্রথমে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর যে রিদম ভাইকে। উনি আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম আমার একটা গল্প আছে, খুব এটা শেয়ার করতে ইচ্ছা করছে না, বলতেছে আপনি করেন। বাই দ্য রিদম আমাদের খুব ক্লোজেস্ট একজন কলিগ, এবং খুবই কর্মার ছেলে এবং গুড আর্টিস্ট। হ্যাঁ, অনেক অনেক ভালো মানুষ এবং অনেক ফ্রেন্ডলি মানুষ। আমি ওনার কাছে, আর বিশেষ করে রিদম ভাইয়ের জন্য আরও কৃতজ্ঞতা, আপনার সামনে আজকে বসতে পেরেছি। আসলে আপনার প্রোডিউসারকে ভুলে যাস না, ক্যামেরা বন্ধ করে। অবশ্যই না, আমরা সেই সাথে প্রোডিউসার, আমাদের ডিরেক্টর সুশান্ত দাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তো আমি একটু গল্পে চলে যাচ্ছি, Please. কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, তো ফেসবুক আইডি নামেই ছিল। তো টুকটাক গান করে টোরে তারপর ছাড়তাম, ছোট ছোট খালি গলায় গাইতাম। তখন এত ছিল না, ভালো গাইতাম কিন্তু খালি গলায় গাইতাম, স্কুল কলেজের প্রোগ্রামগুলো করতাম। তখন আমি এতটা ইউজ টু না, মানে এখন দু লাইন সম্ভব, যেহেতু গানের কথা ঘুরে ফিরে আসতেছে। অসম্ভব সুন্দর গান গায় ও। হ্যাঁ আচ্ছা, তাই? হ্যাঁ। শুনি। একটা বাংলা গান করছি, আমার প্রিয় একটি গান। বকুলের মালা শুকাবে, মেখে নেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বাহ, আর একবার ওই লাইনটা, সুন্দর। বকুলের মালা। বকুলের মালা শুকাবে, মেখে নেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম। হ্যাঁ, সত্যি বলছি, ভালোবাসি তোমাকে, অ্যাবসলিউটলি ভালোবাসি তোকে। হয়তো ওইভাবে যত্ন করতে জানি না, বাট তারপরে মনে হয় কাছে থাক অথবা দূরে চলে যায়, সম্পূর্ণভাবে ভুলে যাস না কখনো, কারণ অনেক যত্ন করে ভালোবাসছি তোরে, অথবা আমার গর্বিত সন্তানের মায়ের কারণে হোক, যে কারণে হোক, ভালোবাসি তোকে। 3 নম্বর তারে বাড়ি মারছিস তুই, আমার এই চোখের পানির দিব্যি দিয়ে বলতেছি, আল্লাহ যেন অনেক বড় প্রেমে তোকে দেখায় শান্ত। ওকে, গল্পে যাই। অবশ্যই। তো র্যান্ডমলি যখন ছোট ছোট ক্লিপগুলো খালি গলায় গিয়ে গিয়ে ফেসবুকে ছাড়তাম, হঠাৎ করেই একটা মেয়ে কমেন্ট করলো।
তো ওর নাম ছিল অ্যাঞ্জেল রূপা। হুম। ইনি আমার স্বপ্নের মানুষই। আমি এখনও পর্যন্ত কারোর সাথে ওনার পরে, যদিও পরের গল্পগুলো আস্তে আস্তে বলবো। তো অ্যাঞ্জেল রূপা আমাকে শুধু একটা অসাম দেখছিল। তো অ্যাঞ্জেল রূপা, আমি সবাইকে থ্যাঙ্ক দিছি, ওকে অ্যাঞ্জেল শব্দটা বা ওই যে পাশে অ্যাঞ্জেল অমুক তমুক এইগুলো না আমি পছন্দ করতাম না, আমরাও করি না। ন্যাচারালি আমি পছন্দ করতাম না। তো তার কমেন্টে রিপ্লাই দিইনি। তো কিছুক্ষণের মধ্যেই সে কী করলো, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। তো র্যান্ডমলি কেন যেন অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাকে বলল, এত সুন্দর গান প্রেম করেছেন কয়টা? প্রথম প্রশ্নটা এরকম ছিল। আমি বললাম বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে মাঝে মাঝে, কিন্তু আমার ভাগ্যে শিখে ছেড়েনি। আমার উত্তরটা এমনই ছিল। তো পরে বলছে ঠিক আছে, আচ্ছা থাক, আজকে এই পর্যন্তই থাক, বাকিটা আমি কালকে বলবো। পরে হঠাৎ করে আমার কাছে কেন যেন মনে হলো, এটা কে আসলে? মানুষ তো ন্যাচারালি জিজ্ঞেস করে কেমন আছেন, কী অবস্থা, আসলে বিষয়, হাই হ্যালো, এরকম কিছু। কিন্তু প্রথমেই আমার প্রেমের কথাটা বললো, কারণটা কি? আমি আরও একটু ইগনোর করার চেষ্টা করলাম। 3-4 দিন পর আমাকে আবার নক করলো। পরে বলতেছে জনাব কি খুব ব্যস্ত? আমি বললাম হ্যাঁ একটু ব্যস্ত। পরে সে আমাকে বলতেছে কিছু যদি মনে না করেন কল করি। আমি বললাম বুঝলাম না, আমাকে চিনেন না, জানেন না, অথচ আপনি বলতেছেন কল করবেন। আচ্ছা করেন। কিউরিওসিটিতে কল করলো। প্রথমেই আমাদের মধ্যে মেসেজে খুব বেশি একটা কথা হয় নাই, এই এতটুকু কথাই। এরপর কল দিল আমাকে। কল দেওয়ার পর বলল ভালো আছেন। ওই ভালো আছেন শব্দটাই আমার জীবনে গুরু সর্বনাশ ডেকে এনেছিল। কেমন ছিল শব্দ, মানে কি ফিল আসছিল, মানে কি টাইপ, একটু ডিটেলে? আমার কাছে মনে তুমি তো হয়েছিল অনেক ক্রিয়েটিভ মানুষ, তুমি বর্ণনা করতে পারবে। র্যান্ডমলি একটা মেয়ে কণ্ঠ এত আদল, এত সুন্দর হতে পারে, এত পিচিং থ্রোয়িং এত সুন্দর হতে পারে। আমার মনে হয়েছিল যে পৃথিবীতে কেমন আছেন শোনার জন্য আমি 3 দিন না খেয়ে থাকতে পারি। এই কেমন আছেন শব্দটা শোনার জন্য আমি 3 দিন না খেয়ে থাকতে পারি। তো বললাম আমাকে না কেমন আছেন এরকম সুন্দর করে কেউ বলে নাই, আসলে কথাটা আবার বলবেন। আমার আবার ভিতরে একটা সত্তা আছে, আমি যদি কাউকে প্রশংসা করি সামনাসামনি করে, নিন্দা করলেও সামনাসামনি করি, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি। বলতেছে আমার কেমন আছেন শব্দটা আপনার এত ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে আবার বলছি কেমন আছেন। তো এইভাবে আমাদের কথা আগালো। কথা আগানোর পরে আমার সম্পর্কে আমাকে প্রতিদিন একটা করে তাকে গান শোনাইতে হতো। এবং আপনাকে যে গানটা শোনালাম সেই গানের পুরোটা লাইন আমি ওনাকে প্রতিদিন শোনাতাম। সব গান না শোনালেও এই গানটা তাকে শোনাতে হবে, এইটা একটা কন্ডিশন আমার মধ্যে ছিল। কথাবার্তা হলো, চলতেছে। তো কথায় বলতেছে আপনার কেমন মেয়ে পছন্দ? একদিন আমাকে প্রশ্ন করতেছে সে কথার মধ্যে। আমি বললাম মেয়ে বলতে আসলে ওরকম কোনো মেয়ে না, বলতে গেলে ঘরোয়া টাইপের মেয়ে। তবে আমার একটা স্বপ্নের সাজ আছে। প্রত্যেকটা ছেলেই তো একটা মেয়েকে কল্পনা করে তার লাইফে। আমি একটা মেয়েকে কল্পনা করি এরকম, যেমন নীল শাড়ি পরা, তারপর হচ্ছে চুলে বেলি ফুলের খোপা, সব কিছু মিলাই ঝিলাই একটা হাতে রেশমি চুড়ি, টিপ নর্মালি টিপ দিবে। হ্যাঁ অবশ্যই ছোট দিবে। না বড়? ছোট টিপ। পরে বলতেছে আচ্ছা, আপনারাও একটু কল্পনায় যান, যেহেতু যে ধরনের ডিটেল বর্ণনায় আসছে, অনেকে নিজের মতো করে স্বপ্ন দেখা শুরু করছেন। স্পেশালি ছেলেরা পারমিটেড এই কল্পনার জন্য। আর এই ফাঁকে জানিয়ে রাখি 01841904904 এই নাম্বারে কিন্তু কমিউনিকেট করে সত্যি তানার সাথে আপনারা কমিউনিকেট করতেছেন, এবং সেই থ্রুতে এই প্রোগ্রামে আসার একটা নহবত তৈরি হচ্ছে। বাট প্লিজ শেয়ার করুন, প্লিজ ডু শেয়ার। আমার মানে পাগলামি চলে আসবে, শোনেন, যদি ভালোবাসার বাংলাদেশের সাথে আমার কানেকশন না থাকে, সেই জন্য আপনাদের শেয়ার করা, এই কমিউনিকেশন সবার কাছে পৌঁছে দেওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা কমেন্ট খুব বেশি অনেক সময় এন্টারটেইন করতে পারি না, বাকি কমেন্টসগুলো কিন্তু খুবই যত্ন করে আমরা দেখি, এবং উচিত হচ্ছে সেগুলোর ফিডব্যাকে দেওয়া। তা না যদি পসিবল হয় আমি তো দিবই, সেই সাথে যদি তুমিও ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেই। একদমই তাই। সো এই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। সো কমেন্ট কন্টিনিউ চলতে থাকুক, শেয়ার্ড হোক। আমরা আবার যাচ্ছি প্রোগ্রামে। তারপরে আমি বললাম আমাদের তো অনেক দিন যাবৎ কথা হচ্ছে, আপনার আমার কাছে কোনো আবদার নেই। আমি বললাম যে আমার ওই স্বপ্নের মানুষটার কাছে আমি আবদার করবো, মনে করে নেন না যে আসলে আমি আপনার সেই স্বপ্নের মানুষ। আমি কি আপনি আস্তে আস্তে তো ভালোই পিঁপড়াগতিতে তো আগাচ্ছেন, এটা তো ঠিক না, পিঁপড়াগতিতে আগাচ্ছেন, এটা তো ঠিক না, এইভাবে তো উচিত না,
এটা তো একটা পুরুষের জন্য বিপজ্জনক, আপনি তো বিপজ্জনক, আপনার সাথে কথা বলা যাবে না। বাহ। এই কথা বলার পরে বলতেছে আচ্ছা, পরে হেসে দিছে। গুরু হাসার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার ফেসটা দেখা খুব জরুরি, মানে হাসির আওয়াজটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে। আমি তখনই একটা ঘোরের মধ্যে যে ওনার ফেস না দেখলে মনে হয় আমার জীবনে অনেক কিছু চাওয়া, মানে পাওয়া, একটা বিশাল পাওয়া অপূর্ণ হয়ে যাবে। তো আমি বললাম যে একটা আবদার করতে পারি, এখনই করে ফেলি। বললো কি, আপনি একটা ছবি দিবেন। বলে আমিও বলতে চেয়েছিলাম ছবি দেওয়ার জন্য, আপনার একটা ছবি আপনি আগে আমারটা দেন, আপনারটা দেন। পরে বলতেছে না আপনি দেন। আমি বললাম আবদার তো আগে আমি করছি, আপনি আপনারটা দেন। পরে দিল। দেওয়ার পরে ওর চোখের দিকে সবচেয়ে যদি আমি বলি, আপনি বললেন না গরিব, আমি বললাম খাতারনাক হইতে হচ্ছে চোখ। ওর চোখ দিয়ে ও যে কোনো মানুষকে ধ্বংস করে দিতে পারে যদি ওর ক্ষমতা এরকম আছে। ওর চোখটা খুব সুন্দর ছিল। তো আমি হঠাৎ করে আমার নিমাই ভট্টাচার্যের একটা ছিল, মেম সাহেব নাম গল্পে একটা লাইন ছিল, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই কমেন্টটা আমি তাকে করে ফেললাম। তো বলতেছে আবার বলেন তো। পরে আবার বললাম আপনার চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাই। তো এইভাবে কিছুদিন কথা চলার পরে হঠাৎ করেই একদিন আমাদের হাতিরঝিলে, আমি তো হাতিরঝিলের পাশেই থাকি, তাকে আমন্ত্রণ জানালাম যে দূরে বসে বসে তো অনেক পিপাসার্থ হলাম, আমার তৃষ্ণা আমি আর সহ্য করতে পারছি না, একটু দেখা করলে বোধহয় ভালো হয়। মানে আমি নিজে আরেকবার দূরে বসে তো অনেক পিপাসার্থ হলাম, তৃষ্ণার্থ হলাম, আমার এই তৃষ্ণা পিপাসা সহ্য হচ্ছে না, একটু প্লিজ আসলে কাম ভালো, ক্লোজার, একটু আসেন। ওকে। তো আমি ন্যাচারালি বললাম অনেক মেয়ে মানুষকে ডিল করছি, যেহেতু 31টা অনেক মেয়ে মানুষকে ডিল করছো, এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, প্রোডিউসার কিন্তু অনেক পাঁচ লাইন পাচ্ছে না, হ্যাঁ মানে হুক হিসাবে দেওয়ার জন্য পরবর্তী ডিল করা বলতে রিলেশন Deal, অনেকে deal. করাইছি, ডিল করছি, যার কারণে। আর তাছাড়া আরেকটা কথা বলি, এটা সত্য কথাই, আমার ছেলে ফ্রেন্ডের চাইতে মেয়ে ফ্রেন্ডের অনেক বেশি, আচ্ছা, তোর ফ্রেন্ড সার্কেল আছে, মানে বেশি মেয়ে friend। হ্যাঁ অনেক বেশি। তুই কিন্তু ছেলে হিসেবে অনেক মানুষ। আমার মনে হচ্ছে কেন আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হওয়া উচিত। আরে শোন, এখন সিনিয়র জুনিয়র চলে, একসাথে ফ্রেন্ডশিপ হওয়া যায়, আমরা একসাথে আড্ডা দিব। না এটা আমার বিশ্বাস আছে যে আর বন্ধুত্বের কোনো বয়স লাগে না, বয়স লাগে না। আড্ডা দেওয়ার সময় তো আমরা সবাই একসাথে আড্ডা হ্যাঁ, right? অবশ্যই, অবশ্যই। তুই সহ বাকি তো সার্কেল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আজ কিন্তু বন্ধুত্ব ফাইনাল হয়ে ও, গেছে, 100%। পর করিস না, শোন। আল্লাহ করবো না। Okay. আপনার বন্ধুত্বটা চিনির চাইতে মিষ্টি, But- চিনির চেয়ে মিষ্টি কিছু থাকলে বেশি খাবো না, কিন্তু তাহলে ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট পজিটিভ হোস না তোর ফ্রেন্ডদের ক্ষেত্রে, সবাই মিলে একসাথে তো আড্ডা দেবো। হ্যাঁ। ওকে ওকে, তারপর আচ্ছা যাই হোক, এরপর হঠাৎ করে আমি বললাম ঠিক আছে চলে আসেন। বলতেছে আমি তো ফ্রি না, আমার তো শুক্রবার ছাড়া হবে না। আমি বললাম শুক্রবার ঠিক আছে। তো আমি হাতিরঝিলে গানের থ্রুতে এবং কথা বলার থ্রুতে সবার কাছে পপুলার, সবাই আমাকে চেনে। তো আমি চিন্তা করলাম এখানে যদি আমি শিওর যদি ওকে নিয়ে আসি, কেউ একজন ছবি তুলে আমার কাছে ট্রিট দাবি করবে। তো ওই মুহূর্তে তো বুঝিনি, কেবলমাত্র দুই তিনটা টিউশন করাই এরকম, তো টাকার তো একটা ব্যাপার আছে, ওর কাছে আসলে মিনিমাম 1000 টাকা তো আমার খরচ করা লাগবে। তো দাবাকোট নামে একটা জায়গা আছে আমাদের হাতিরঝিলে, আমি দাবাকোট নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার হ্যাঁ, পর- দাবা খেলে একটা সিঁড়ি হ্যাঁ, এসে বসা, হ্যাঁ, ওইটাই সিঁড়ি- দাবাকোট না? হ্যাঁ, দাবাকোট নামে পরিচিত। আচ্ছা, ওখানে নিয়ে গেলাম, ওখানে নিয়ে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে চলে গেল, মানে খুব সুন্দর করে। সবচেয়ে ভালো বলতে আমাকে বলছিল যে আপনার কোনো গোপন ইচ্ছা আছে, হ্যাঁ আপনার কোনো গোপন কোনো ইচ্ছা আছে আমাকে দেখে। আর প্রথম দিনই সে কী করছিল, নর্মাল একটা সালোয়ার কামিজ পরে আসছিল। আসার পরে ওনাকে সুন্দর লাগছিল আসলে। কি আমার- রঙের? হ্যাঁ, কি রঙের? ন্যাচারালি হচ্ছে সোনালি কালারের একটা ও, আচ্ছা। পোশাক পরে আসছিল, সুন্দর লাগতেছিল। তো আমার মনে হয় ওই মুহূর্তেই আমার ধ্বংস অবশ্যই শুরু হয়ে গেছিলো, যার কারণে আমার দেখলেও সব কিছুই সুন্দর লাগতেছিল। বলে না পীড়িতের পেতনিও ভালো, বিষয়টা এরকমই। কিন্তু আসলেই তো সুন্দরই ছিল, আসলে আর ওই সুন্দরই ছিল। গোপন ইচ্ছে ওই আলাপটা হ্যাঁ, গোপন ইচ্ছাটা বললো। আমি বললাম আপনার একটা গোপন ইচ্ছা আছে? আমি কই হ্যাঁ গোপন ইচ্ছা আছে, আমার ইচ্ছা করে যে কারো কোলে মাথা রেখে একটু শোবো। আমি জীবনে শুই নাই মা ছাড়া। তারপর এতটুকুই গোপন ইচ্ছা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ইচ্ছাটা দেখি কখনো পূরণ করা যায় কিনা। তখন বুঝলাম যে না, আমি যদি আগাই আমি মিস করবো না প্রজেক্ট 100%। মনে মনে এটাই ভাবছিলাম, যে ডায়লগটা আমি আপনাকে দিছি মাত্র, এটাই ভাবছিলাম যে প্রজেক্ট মনে হয় আমার সাকসেস, আমি মনে হয় মিস করবো না। যেহেতু বললো দেখি গোপন ইচ্ছাটা পূরণ করা যায় কিনা, কারণ আমিও তো আগে এরকম মানুষের হ্যাঁ, মনের খবর পড়তাম আর কি, করতাম মানুষের সাথে ব্রিজটা আমি তৈরি করতাম, তো আমার তো জানা ছিল, ওই এক্সপেরিয়েন্স কাজে লাগতেছে। ওই এক্সপিরিয়েন্স কাজে লাগতেছে। তো আলটিমেটলি পরে এই পর্যায়ে গেলাম। যাওয়ার পর হঠাৎ করেই সে চলে গেল। চলে যাওয়ার পর একদিন কোনো খোঁজ খবর নেই।
আমারও কোনো খোঁজ খবর নাই, র্যান্ডমলি আমি কিছু বললাম না। একদিন পর সে আমারে কল দিল, বললো আমি যে আপনাকে কল দিলাম না, আপনি তো আমাকে কল দিলেন না। আমি বললাম আমি ভাবলাম আপনি হয়তো কোনো কারণে ব্যস্ত ছিলেন, এজন্য আর আপনাকে ডিস্টার্ব করি নাই, আপনি তো আমাকে কল দিবেনই, এটা তো আমি জানি। কয় ভাই এত পাওয়ার আপনার, যা আপনি এতটুকু মনের খবর এত রাখেন? আমি চাইছিলাম যে আপনি আমাকে কল দেন, আমি ভাবছিলাম যে আপনি ব্যস্ত ছিলেন হয়তো। তো হঠাৎ করে বলতেছে একটা সত্যি কথা বলি। আমি বলে বলেন। কয় আপনি কি বুঝতে পারতেছেন আমি আপনার প্রতি দুর্বল? আমি বললাম যে চাইলাম চিনি, এখন দেখি যে মন্ডা মিঠাইয়ের হাড়ি। মধু। চাইলাম চিনি, মন্ডা মিঠাইয়ের হাড়ি। পরে বললাম দুর্বলতাটা তো আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি আমার প্রতি কী পরিমাণ দুর্বল, ফ্রেন্ড হিসেবে দুর্বল, নাকি আপনি আমাকে ট্রাস্টের জায়গা থেকে, নাকি অন্য কিছু থেকে। ভাই আপনি কিভাবে হলে ভালো হয়? আমি তো আপনার প্রতি এখনো পর্যন্ত দুর্বল হই নাই, এখন ধরা দেওয়া যাবে না, কারণ ধরা দিলে আবার সমস্যা। ওই সময় ধরা দেওয়া উচিত না। ধরা দিব না, এই জন্য বললাম যে আসলে পরে করলাম না। পরে বললাম ঠিক আছে, আচ্ছা দুর্বলতার প্রখরতাটা আমি বুঝে নিই। আপনি তো বলছিলেন ওই দিন যে রাত্রেবেলা সকালবেলা বলছিলেন যে আমার ইচ্ছাটা পূরণ করা যায় কিনা, দেখি আপনার দুর্বলতার প্রখরতাটা কতটুকু, তার অনুযায়ী আমিও বুঝে নিব। কয় ভালোই তো, আপনি তো ভালোই সুদাসল মনে রাখেন। মানে কথা বলার ফ্লোটা এত সুন্দর ছিল, আমাকে প্রেমে পড়তে বাধ্য করছিল এক কথায়। আমি যদি বনউল হয়ে বাঘা তেঁতুল, আমার বলতেই হবে। বুঝিনি কথা। আমি যদি বনউল হয়ে বাঘা তেঁতুল, বাঘা তেঁতুল। তো এরকম একটা বিষয় হঠাৎ করেই আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে, আর ঠিক আছে তাহলে আজকে আর কথা বাড়াবো না, কারণ আমি অলরেডি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আমি কোনোভাবেই করলাম। কয় পালানোর খুব ভালো অভিনব পন্থা আপনি জানেন। আমি খুব বেশি বই পড়েন না? কয় হ্যাঁ। আমি এই জন্য শব্দ চয়নগুলো খুব সুন্দর, বলেই ফোনটা রেখে দিছি, আর কিচ্ছু বলি নাই। ওই রাত্রে আমি ঘুমাতে পারিনি, খালি ওই কথাটাই আমার কানে বাজছে, আমি যে আপনার প্রতি দুর্বল, আপনি কি সেটা জানেন? এইটার পরে আস্তে আস্তে আমার ধ্বংসের দিক শুরু। তো হঠাৎ করেই আসলে আলটিমেটলি আমার চিন্তা ভাবনায় অন্যরকম। আমার তো এখন টার্গেট যে না, যদি সঙ্গী হিসাবে কাউরে পেতে হয় ওরেই পাবো, যা কিছু করা লাগুক। এখন 2-3টা টিউশনি করাই, 4টা টিউশন, 2-3টা টিউশনি করাই এর মুহূর্তে আর কয় টাকাই পাওয়া যায়? মোবাইলে এমবি ভরতেও তো টাকার প্রয়োজন আছে। তো টিউশনি আরও 2টা বাড়াই নিলাম, বাসায় বললাম যে 3টাই করাই, আসলে করাইতাম 5টা। প্রথম মিথ্যা, প্রেম নাকি মিথ্যা দিয়ে শুরু হয়, আমি জানছি প্রেম নাকি মিথ্যা বলতে হয়। প্রথম মিথ্যা হচ্ছে টিউশনি করাতাম 5টা, বলি করাই 3টা, আর বাকি 2টা কি এমবির জন্য। হ্যাঁ এমবি কিনবো, এই জন্য কী করবো, আসক্তি হয়ে গেছে, কী করবো, কিছু করার নাই, কথা তো আমাকে বলতেই হবে। দু একদিন বলতেছে আমি তো আপনার এলাকায় গেলাম, আপনি আমার এলাকায় একটু আসেন। আমি বললাম আপনার এলাকাটা কোথায়? আমি তো গাজীপুরে থাকি, ওখানে পড়াশোনা করে, বাবা মা গ্রামে থাকে। আমি বললাম আচ্ছা গাজীপুর তো আমার যাওয়া পসিবল না, কারণ আমার একটু ঝামেলা আছে, আমার তো আপনি জানেনই। তাহলে একটা কাজ করেন, তাহলে আপনি আশেপাশে কোথাও আসেন। পরে আমাদের এখানে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান নামে একটা জায়গা আছে না, ওই জায়গায় আমি ওনারা ইনভাইট করলাম। তো ঠিক আছে আপনি ওখানে আসেন, ওখানে আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। আর হাতের ডিল এমনিতেও আমার জন্য রিস্কি, কারণ কেউ সবাই আমাকে চেনে, কে আবার কোন সময় আমাকে আবার করবে, ব্ল্যাকমেল করবে, বন্ধু বান্ধবের তো অভাব নেই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার মনে ভয়ও আছে তাহলে। মানে প্রত্যেকটা কথায় একটা করে মজা দিত আর কি, কীভাবে মানুষকে গ্র্যাপ করতে হয়। আমি সারা জীবন মানুষকে গ্র্যাপ করছি, আর উনি আমাকে কীভাবে গ্র্যাপ করতেছে। আমি বুঝতেছি যে আই এম ইন আ ট্র্যাপ, বাট আমার কিছু করার নাই, আমি মনে হয় হিপনোটাইজড হয়ে গেছি, এমন একটা অবস্থা। পরে চিন্তা করলাম আমি তো ট্র্যাপে পড়ে যাচ্ছি, আবার মনে মনে ভাবতেছি এটা তো মধুর ট্র্যাপ, এটা তো হানি ট্র্যাপ, এটা তো মধুর ট্র্যাপ, হানি ট্র্যাপ। ওই হানি ট্র্যাপ ওই অর্থে না, আমার জন্য প্রেমের মধুর ট্র্যাপ আর কি। তারপর বলতেছি আচ্ছা ঠিক আছে দেখা যাক। উনি আমাকে বলতেছে যে আপনি আসার পরে বিশ্বাস করবেন নীল শাড়ি, আমি ঠিক যেভাবে বলছিলাম ঠিক ওইটাই পরে আসছে। আমি একটা জিনিস জানতাম যে যদি কোনো ছেলেকে কোনো মেয়ে ভালোবাসে তার জন্য সাজে, এটা একটা সিমটম। তখন আর আমার বুঝতে বাকি নাই যে আসলে সে আমাকে ভালোবাসে, এটা বুঝতে আমার আর কোনো বাকি নেই। সব কিছু মিলাই ঝিলায় ওই হিসাবটাই অন্যরকম, হারাই গেছিস, আমি পুরো হারাই গেলাম। এখনো তো হারাই গেছিস? হ্যাঁ ধরতে গেলে এরকমই। পরে দেখে আমার শান্ত ভাবতেছিল না, আমার চোখ, আমি এখনো আমার চোখে আমি ওনাকে দেখতে পাচ্ছি, দেখলাম আমরা লস্ট হয়ে গেছি। আমার বুঝলাম যে 2-5-10 সেকেন্ড লস্ট ছিল। হ্যাঁ এরকম সুন্দর করে আমি মানে কি বলবো ওনারে দেখতেছিলাম।
কয় কি আমাকে কি প্রশংসাও করবেন নাকি শুধু দেখতেই থাকবেন? আমি কই চোখের ভাষা যে বুঝতে পারে না সে তো প্রেমিকা হতে পারে না। স্ট্রেট ফরওয়ার্ড বলছি, চোখের ভাষা বুঝতে হবে। প্রেমের প্রথম পর্ব হচ্ছে চোখের ভাষা বুঝতে হবে, পূর্ব রাগটাকে বুঝতে হবে। পরে বলতেছে আমাকে একটু শেখাবেন, আমি কই শেখাতেই আসছি। এই কথা কিন্তু আমরা কিন্তু কেউ কাউরে এখন ওই পর্যন্ত আই লাভ ইউ বলিনি, আমাদের মধ্যে প্রেমের অলরেডি আনঅফিসিয়াল হয়ে গেছে যে প্রেমিকা হতে পারে না। আমাকে একটু শেখাবেন, আমাকে শেখাতেই আসছি, এতটুকুর মধ্যেই আছে। থাকার মধ্যে আমার হঠাৎ করেই আমারে বলতেছে আপনি আমার জন্য কত কী করতে পারবেন? আমি কী করতে বলেন? বলে আচ্ছা আমি কিন্তু কঠিন পরীক্ষা দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কঠিন পরীক্ষা দিবেন? কয় ঠিক আছে, একটা কাজ করতে হবে আপনার। বলে কি? কয় ওই যে ভিক্ষুকটা দেখছেন? আমি কই হ্যাঁ। কয় ওর এই গেঞ্জিটারে আপনি পরবেন, পরে তারপরে ওর যে ইয়েটা আছে আর আপনার এই প্যান্টটা থাকবে, প্যান্টের পাশাপাশি আপনি পরে আমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন, পারবেন? অসম্ভব রকমের মানে ভিক্ষুকের ড্রেস পরে এসে ভিক্ষা চাইতে হবে হ্যাঁ, ভালোবাসা। ভিক্ষা চাইতে হবে, ভালোবাসা ভিক্ষা চাইবেন, পারবেন? আমি মানে কিছুক্ষণের জন্য বললাম যে কি আবদার করলো, এটা তো আসলে অদ্ভুত আবদার, প্রথম মিটে অদ্ভুত আবদার। আমি বললাম এত ছোট পরীক্ষা দিলেন, আমার তো আমার ভারসাম্যটাকে ধরে রাখতে হবে, এই জন্য বললাম এত ছোট পরীক্ষা দিলেন, আমি তো আরও বড় কিছু আশা করছিলাম। কয় আচ্ছা তাই বুঝি, ঠিক আছে ওকে, এটাই করে দেখান আপাতত। ওই মুহূর্তে আর এক মুহূর্তে ভাবি নাই, আমি সরাসরি এটা করছি। ভিক্ষুকে কনভিন্স করলে কিভাবে? হ্যাঁ, যে বললে যে আপনাকে গেঞ্জিটা দেন একটু পরি। হ্যাঁ, ওনাকে গেলাম, সামনে গেলাম যে জনাবা আপনার ভালোবাসা, পরে দরখাস্ত আকারে মানে জনাবা ভালোবাসার ভিক্ষা চেয়ে আবেদন, বিনীত নিবেদন এই যে আমি আপনার অত্যন্ত কৃতজ্ঞ এবং যত্ন সহকারে আপনাকে হৃদয়ে লালন করা একজন প্রেমিক। আপনি আপনার দীর্ঘদিন আপনাকে কথাগুলো বলার জন্য চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না। দয়া করে আপনার প্রতি আকুল আবেদন, আপনি আমার প্রেমটাকে বিবেচনা করে আমাকে আপনার প্রেমিকের খাতায় অন্তর্ভুক্ত করবেন। সময় পেয়ে আমি সুন্দর করে দরখাস্ত করে দিলাম, সাথে সাথে দরখাস্ত অ্যাকসেপ্টেড, কথাবার্তা বললো, এরপর চলে গেল। ওই দিনের পর্বশেষ বললো যাক আমার জীবনে যা চাওয়া ছিল তা পেয়ে গেলাম। তো আলটিমেটলি হঠাৎ করে এই ঘটনা, দ্বিতীয় দিন এরকম বলতেছে আমি তো তোমাকে এভাবে কথা বললো, কিছুদিন কথা চললো, কথা চলার পরে কিছুদিন পরে বললো আমরা আবার দেখা করি। দেখা করলো, বলতেছে এবার আর কোথাও না, এবার আমার বান্ধবীর বাসায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে চললো, কোনো সমস্যা নেই। আর একটা বান্ধবী ছিল মোহাম্মদপুরেই, ওই সাইডে একটা বান্ধবী ছিল, বান্ধবীর বাসায় দেখা করলাম। আর বান্ধবীর বাড়ি গেলো, তারপরে আমার বলতেছে আজকে আরেকটা পরীক্ষা আছে তোমার জন্য। পরে বলতেছে কি আমি কি পরীক্ষা? গুপ্ত ইচ্ছার কথাটা তো তুমি ভুলে গেছো মনে হয় নাকি? না, তখন গুপ্ত ইচ্ছাটা পূরণ হয়েছে, পরে গুপ্ত ইচ্ছাটা পরে পূরণ হয়েছে, বান্ধবীর বাসার পরের কাহিনী। তো বলতেছে ঠিক আছে বান্ধবীর বাসা, সেকেন্ড মিট আমাদের। বলতেছে তোমার একটা পরীক্ষা বাকি আছে। আমি কি পরীক্ষা বাকি আছে? বলতেছে আরেকটা কাজ করতে পারবা? আমি বললাম কি? তোমার একটা শাড়ি দিবে, তোমার শাড়ি পরতে হবে। আরে ভাই, তখন আমার একটু মাইন্ডে লাগলো যে এটা কোন ধরনের আবদার? তুমি তো আবদার করতেছো অন্যভাবে আবদার করতেছো, তোমার তো এটা ঠিক না। আমি তোমাকে ভালোবাসি বলে যে তুমি আমাকে ডমিনেট করার চেষ্টা করবে, এটা তো ঠিক না। তো তারপরে হঠাৎ করে এই এক কথায় দুই কথায় আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। মানে সে আমাকে কোনোভাবে শাড়ি পরাবে, শুধুমাত্র শাড়ি না, চুড়ি, লিপস্টিক, আর আমি পরবো না। এটা কেমন ইচ্ছা আমি জানতাম না ভাই, আমি এখনো পর্যন্ত ওর ওই ইয়েটা জানি না। প্রেম নিবেদনের সময় তোমাকে বাধ্য করছিল কি ওই যে ভিক্ষুকের গেঞ্জি গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে ভিক্ষুকের মতো করে তুমি চাইছিলে? অবশ্যই মানলাম। আর এবার কি শাড়ি পরতে হবে? এবার শাড়ি পরে আমাকে জাস্ট দেখাইতে হবে এবং শাড়ি পরতে হবে। আর শাড়ি পরার কথা শুনেই তো না, হয়তো আমাকে অন্য পরে আবার ডাচাকানাও করে তো কে জানে, করাইতো কিনা আমি জানি না। ওই পর্যন্ত স্টপ থাকার পরে আমি ওই দিন রাগ করে বাসা থেকে চলে গেছি। আমি আজও বুঝতে পারলাম না যে কি পাগল ছিল না কি ছিল। পরে অনেক রাত্রই করছে। রাত করার পরে রাত্রে আর কথা বলি নাই, 4-5 দিন আমি কথা বলি নাই। এদিকে আমার তো ফেটে যাচ্ছে ভাই, অনেস্টলি বলতেছি। আমার জীবনে আমি প্রথম কান্না করছি শুধুমাত্র ওর সাথে এই বিরহের কারণে আমি কান্না করছি। এরপরে আমি কান্না করি নাই, সচরাচর কান্না করিনি। আর কান্না করছি যে আমি কার কাছে গেলাম, আসলে কি এটা মানুষ না পাগল? মনে আমি পাগলই ভাবছি, সরাসরি বলতেছি, হয়তো শুনতে পারে এটা, তবে মানুষ না পাগল
আমি জানি না। হঠাৎ করেই 5-7 দিন পরে আমার ফোন দিয়ে মানে বলতেছে, তুমি এত পাষাণ, তোমার ভিতরে একটু মায়া দয়া নাই যে তুমি আমার সাথে এই কাজটা করলা। তুমি সেলিব্রিটি মানুষ, তুমি সেলিব্রিটি, তোমার পিছনে মেয়েরা ঘুরঘুর করে, আর এই জন্য তুমি আমার একদম ডাস্টবিনে ফেলে দিলা। আমি বললাম 6 দিন তোমার সাথে কথা না বলে আজাব যন্ত্রণা সহ্য করলাম, তুমি কোথায় জিজ্ঞাসা করবা যে আমি কেমন আছি, তুমি আমার ডিরেক্টলি আইসা অ্যাটাক করতেছো, অ্যাগ্রেসিভ মোমেন্টে অ্যাটাক করতেছো, এটা ঠিক না। কয় যা হয়েছে বলে যাও। ও রিয়েলাইজেশন নাই যে শাড়ি টাড়ি পরাচ্ছে, ওইসব ব্যাপার মাথায় নাই তো? না না, ওইসব বাসা ভাই আমি 5 দিন ওর সাথে কথা বলি নাই, আমার মধ্যে 5 বছর মনে হচ্ছে ভাই। আমি 5 দিন ওর সাথে কথাই বলি নাই, আমার কাছে 5 বছর মনে হচ্ছে। কিসের শাড়ি, কিসের কি, আমার কথা বলতে হবে ওর সাথে। কিন্তু আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করতেছিল, ইগো হয়তো কাজ করতেছিল যে আমি কেন ওরে কল দিব, ভুলটা তো ওর। ওই কল দিছিল, এরপরে বলছে আচ্ছা ঠিক আছে আমার বান্ধবীর বাসায় আসো। আমি কই না, আমি আর তোমার বান্ধবীর বাসায় যাব না। আমার পক্ষে তোমার সাথে দেখা করলে খোলা ময়দানে, আমাদের ভালোবাসা শুরু হয়েছে খোলা ময়দানে, খোলা ময়দানে হবে। আমি আর তোমার সাথে তোমার বান্ধবীর আবার না কোন পরীক্ষা দেয় গিয়ে? হ্যাঁ, আমার তো ভাই ভয় লেগে গেছে ভাই, আমি তো পুরুষ মানুষ ভাই, আমারে কোন জায়গায় আবার কি করে বলতে পারে, কুকুরের অভিনয় করে, করতেই পারে, হ্যাঁ বলতেই পারে ভাই, যে কোনো কিছু হইতে পারে। তো আলটিমেটলি বলতেছে তুমি আসবা না, আমি কই না, তাহলে তুমি থাকো। অনেক আবারও 7-8 দিন মতো হঠাৎ আমাকে একটা আননোন নাম্বার থেকে কল দিল। কল দিয়ে বলতেছে হ্যালো কেমন আছো তুমি, ভালো আছো। হঠাৎ করে আরেকজন লোক কল দিয়ে বলতেছে যে হ্যালো আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কয় আপনার সাথে রূপার সাথে কি সম্পর্ক? আমি ওই বললাম কোনো ছেলে? হ্যাঁ ছেলে ছিল। তো র্যান্ডমলি আমি ভাবতে পারতাম যে হয়তো বাবা মা হইতে পারে, ভাই বোন হইতে পারে, আমি র্যান্ডমলি কিছুই ভাবি নাই। তো রূপার সাথে কি সম্পর্ক? আমি বললাম রূপার সাথে আমার সম্পর্ক হচ্ছে একটা ছেলের সাথে একটা মেয়ের কি সম্পর্ক হলে রাতের বেলা 12টার সময় কথা বলে, কীভাবে তারা ক্লোজ কথা বলে। আমি বুঝতে পারছি। আমাকে বুঝতে পারলে আপনারা দেখে আমার শিক্ষিত মনে হয়, আপনি কেন এইভাবে বলবেন? ও আমার ওয়াইফ না, কিন্তু আমার ওয়াইফের চাইতে অনেক কিছু ভবিষ্যতে ওয়াইফ বানানোর ইচ্ছা আছে। আমার তো মনে কিছু নাই, আমি নর্মালি র্যান্ডমলি বলে দিছি। বলে দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার রূপার মামা পরিচয় দিছে, আমাকে মামা পরিচয় দিছে। বলতেছে আমি তো রূপার মামা, আপনি রূপার মামা হিসেবে নিজের পরিচয় দেওয়ার পরে বললাম আচ্ছা মামা, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি তো ওরে ভালোবাসি, আমি তো আসলে ওর প্রতি অনেকটাই উইক, আমি চাইতেছি ওরে বিয়ে করতে, কিন্তু এখন আমার অবস্থান খুব ভালো, আমি কেবলমাত্র ইন্টারে পড়ি, এখন আমাকে একটু সময় দিলে আমি হয়তো করতে পারতাম। আমি শুনছি তুমি অনেক ভালো গান করো, তুমি অনেক কিছু পারো, অনেক ট্যালেন্টেড একটা ছেলে, রূপার মুখে আমি সবই শুনছি, তুমি যদি একটু সময় দাও আসলে তুমি অনেক কিছু করতে পারবা। আমার ফ্যামিলি সম্পর্কে নিল, নেওয়ার পরে আমি সুন্দরভাবে বললাম আচ্ছা ঠিক আছে। বলতেছি তাহলে একদিন আমার বাসায় আসো, আমরা কথা বলি। আমি বললাম মামা এই গাজীপুর যাওয়াটা তো আসলে পসিবল না, আমার তো দেখা করলে আমাদের এলাকায় আপনি আসেন, সম্পূর্ণ আদর আপ্যায়ন আমি আপনাকে করব, যেহেতু আপনি মামা হিসেবে পরিচয় দিয়েছেন, আপনি আমার মুরব্বী, গুরুজন, আপনি আসেন আমি আদর আপ্যায়ন করবো। কেন তুমি আসো, তুমি অনেকবার ওরে আদর আপ্যায়ন করছো, আমি কি ওরে আপ্যায়ন করছি, আপনাদের তো আপ্যায়ন করার সুযোগ পাই নাই, তাহলে কীভাবে আমি আদর আপ্যায়নটা করব? তো এরপরে আবার কিছুদিন গেল, কথাবার্তা বললাম, কোনো পক্ষ থেকে কোনো সাদা শব্দ নাই। এর মধ্যে রূপা আমার কাছে বেশ কয়েকবার আসলো গেল, কথাবার্তা হলে আবার র্যান্ডমলি চলতেছিল। হঠাৎ করে মামা একদিন বলতেছে শান্ত তো আসলো না, শান্তর সাথে তো কোনোভাবে হলো না, শান্ত কি এত আসলে মনে হয় তোরে ভালোবাসে না, মামা এইভাবে কথা বলতেছে। আমি হঠাৎ করেই আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো, কিরে মামা বলবে কেন ভালোবাসে না, বললে মামাই বলতে পারে। আমি কই শিওর তুমি মামাই বলছে এই কথাটা, মামা বলছে? হ্যাঁ মামাই বলছে। আমি কই মামা তোমার এই কথা তো বলার কথা না, তিনি যদি সিনিয়র হয়ে থাকে, তুমি মামা বলতেছো, তোমার সাথে এই কথা শেয়ার করার কথা না। আমার অন্যরকম ভাই, আমার ডাউট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। পরে বলতেছে, আমি বলি মামি বলতে পারে দুষ্টামি করে, কিন্তু মামা তো বলতে পারে না, কারণ মামাই বলছে, মামা আমার সাথে অনেক ফ্রি। এখন আমার ডাউট লাগছে আসলে এটা কেমন মামা হইতে পারে। এরকম 2-3 বার ছেলেটা আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি তো আর আসলে না। আমার আশা নিয়ে তাদের এতই কেন ভাই? আমি মানুষকে, সত্যি কথা আপনাদের দোয়ায় আমি মানুষকে ডিল করছি, মানুষ চিনি, মানুষের চোখ পড়তে পারি। আস্তে আস্তে যখন দেখতেছি আমি তার বাসায় যাচ্ছি না, তখন সে আস্তে আস্তে আমার দিকের থেকে আস্তে আস্তে জুতাটা টানতেছে, মানে উনি সরে যাওয়ার চেষ্টা করতেছে। আমি বললাম, একদিন বলতেছি
যে কোনো কারণে কি তোমার অন্য কোনো ছেলের মনে ধরছে, ডিরেক্ট বলে ফেলছে ভাই, আমি সরাসরি অন্য কোনো ছেলের মনে ধরছে বা কোনো রকম কোনো সমস্যা পরিবার থেকে বা কোনো ঝামেলা থেকে যদি হয়, আমার সাথে যদি রিলেশন কন্টিনিউ করা, আমার মুখ দিয়ে কেন জানি বের হয়ে গেছে, কন্টিনিউ করা যদি তোমার জন্য ইজি না হয়, তাহলে তুমি কাজ করো, তুমি আমাকে বলো, আমি ওই ছেলের সাথে তোমার পরিচয় করাই দেবো। আমার যদি তোমার কোনো কারণ আমার মধ্যে এমন কিছু নাই, আর তাছাড়া আমি ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা মানুষ। আমি ওই দিনই পরে বুঝতে পারলাম, আমি বলতেছি আগে বিষয়টা অ্যাড করে রাখি, আমি ওই দিনই বুঝতে পারলাম যেদিন আমার পায়ের সমস্যাটাও রিয়েলাইজ করছে, ওই দিনই আমার কাছে মাইনাস হয়ে গেছিলাম, ওই দিনই আমি মাইনাস হয়ে গেছিলাম। আমার কিচ্ছু আমার হারাইতে পারে না, আমার হারিয়ে দিয়েছে শুধুমাত্র আমার এই পায়ের চ্যালেঞ্জের কারণে আমি হেরে গেছি। এরপরে হচ্ছে চ্যালেঞ্জের কারণে আমি হেরে গেলাম, এই কথা চিন্তা করে এরপর গেলাম, বলতেছে তুমি আসতেছো না, তোমার সাথে কথা, তুমি মনে হয় আমার সত্যি ভালোবাসো না, আমার কথা বোধহয় সত্যি। আমি বললাম আশা না আশা দিয়ে তো তুমি জানো না। পায়ের সমস্যাটা শুরু কিভাবে? আমার পায়ের সমস্যাটা হচ্ছে, আমি যখন 2 বছর বয়স, তখন আমার টাইফয়েড হয়েছিল, টাইফয়েডের কারণে আমার পায়ে এফেক্ট করার পরে হয়ে গেছে। তবে আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন কিছু ট্যালেন্ট দিছে। গুরু, আমি আপনারে বলি, আপনি র্যান্ডমলি কোনো গিটার বাজাবেন, গিটারের যে কোনো টোন আমাকে দিবেন, বাজাবেন, আমি ইনস্ট্যান্ট বসে সুরসহ গান কমপ্লিট করে দিতে পারবো এখানে বসে, যদি চান আপনি দেখতে পারেন র্যান্ডমলি, আমি এটা পারি। তো তোমার কাছে কি মনে হয়েছিল মেয়েটা যখন তোমার কাছে সরে যাচ্ছে তখন যে এই জিনিসটাই তোমাকে হারায় দিয়েছে? আমার কাছে মনেই হয়েছিল যে এই জিনিসটা বোধহয় আমাকে হারাই দিয়েছে, এই যে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে এই পায়ের চ্যালেঞ্জের সমস্যা আছে, হ্যাঁ, এটাই তোমাকে হারাই দিয়েছে। এটাই আমাকে হারাই দিয়েছে। তো আমি এই জিনিসটা পরে চিন্তা করলাম যে কি উল্টাপাল্টা চিন্তা করতেছি, হয়তো পরিবারের থেকে প্রেশারে আসে সে এই কারণে, কারণ আমিও ছোট, সেও তো খুব বড় না, ছোট মানুষ, তো হয়তো বা প্রেশারে থাকতেই পারে একটা মানুষের, চারিদিকটা হিসাব নিকাশ করতে হবে। পরে চিন্তা করলাম যাওয়ার পরে বলতেছি আচ্ছা ঠিক আছে, শুক্রবার দিন আমি যাব। আমরা শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন শেষের দিকে যাচ্ছি, আরও অনেক কাহিনী ছিল, বলা হলো না। যাবো, এরকম দেখা সাক্ষাৎ হল, শুক্রবার দিন যাব। হঠাৎ করেই আমার এক বড় ভাই, আমি নাম প্রকাশ করবো না ওনার, উনি আমাকে গাজীপুরের যেই জায়গাটার কথা আমি বললাম, ভাইয়ের সাথে আমি শেয়ার করতাম, ভাইয়াটা খুব ভালো ছিল আমার, ওনার ভাবির আর ওনার যে বউ, উনি আমার খুব ভক্ত ছিল গানের, এবং আমি ওনার বোনের মতো জানতাম, এখনও আমাদের এলাকাতেই আসে উনি, এই জন্য আমি নাম প্রকাশ করব না, কারণ উনি গাজীপুরের থেকে আমাদের এলাকাতে আসছে কোনো একটা কারণে। উনি বলতেছে সব কিছু ঠিক আছে, তুমি ওই জায়গায় যাচ্ছ, তুমি ওই জায়গায় যাও, যে যদি কোনো সমস্যা হয়, যেহেতু ফ্যামিলি ব্যাপারটা গেছে, কোনো একটা ঝামেলা হইতে পারে, তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, নাম্বারটা নিয়ে গেলে যদি কোনো ঝামেলা হয় ওখানে আমি করতে পারবো। তো ভাইয়ারে দেখতে সিম্পল দেখা যায়, আমি ভাবলাম কি যে এই আর কি ঝামেলাই করবে, হয়তো বা উনি আরও 2-4 জন ধরবে, আরও আমার ক্ষতি কিছু করবে না, র্যান্ডমলি আমার বিশ্বাস ছিল কিছু করবে না, ওর ক্ষতি করার মতো অ্যাটলিস্ট মেয়ে না। কিন্তু আখেরে আমি মানুষ চিনতে ভুল করি, পরে আমি রিয়েলাইজ করতে পারলাম। কি করছিল? আসতেছি, পরে কেন জানি নাম্বারটা রাখার পরে ভাইয়ের কাছে দিয়ে সুন্দর করে রেখে তারপরে সুন্দর করে লিখছি, রাখার পরে একদিন বলতেছে, সেদিন 2023 সাল 24 তারিখ, এপ্রিল মাসের 24 তারিখ, আমার তারিখটা ভালো মনে আছে, স্পষ্ট মনে আছে। আমি যাব, আমার মনের ভিতরে যেতে মন চাইতেছে, কিন্তু আমার পা চলতেছে না, এমন একটা অবস্থা, এবং 3-4টা বাধা পাইছি যে আমি যেতে পারবো না। কেন জানি আমার কোনো বিপদ আপদ হলে আমি কেন জানি বুঝতে পারি এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার একটা দিয়ে গেল। তারপরে হঠাৎ করে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বাসায় যাব। তুমি কই? আমার তো খুব জানি, আমি তো কোনাবাড়িতে আসছি, নামটা বলেই ফেললাম, কোনাবাড়িতে আসছি, তো তুমি যদি একটু দেখা করতা। আমি গেছি আমার ফ্রেন্ডের বাসায়, একটা ফ্রেন্ড আছে হাতিমারা কলেজের সাথে, ওদের বাড়ি আছে, আমার ছোটোবেলার ফ্রেন্ড, আর কারো বাসায় তো উঠতে হবে, ওর বাসায় তো ডিরেক্টলি যে উঠতে পারবো না, তো খুব বেশি ডিটেইলড মানে অ্যাড্রেসে না যে, বাই দ্য ওয়ে আমরা মূল গল্পে আসি, কোনাবাড়িতে বলছিলেন, বলে চলে যাচ্ছি। তারপরে হঠাৎ করে আমার সাথে দেখা হয় আনুমানিক 2:30-3টার দিকে, বললো বাসায় চলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাসায় চলো। আমি প্রায় যার সম্বন্ধে বলা হচ্ছে সে যদি মনে হয় যে তার সাথে রিলেভেন্ট হচ্ছে স্টোরিটা, আপনি চাইলে কিন্তু আমাদের এই প্রোগ্রামে এসে আপনার পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারেন, আমরা সাথে সাথে আপনার এই অপরচুনিটি অ্যাকসেপ্ট করবো এবং আপনাকে কথা বলার সুযোগ করে দেবো। হ্যাঁ আচ্ছা, তো এরপরে হঠাৎ করে আমাকে বলার পরে বলতেছে বাসায় চলো। আমি বললাম বাসায় চলো, যাবো না বাসায়, আমার ও নিজের বাসায় নিয়ে যেতে যাচ্ছে। আমি কই তোমার সাথে বাসায় যাওয়াটা রিস্ক,
হাসতে হাসতে আমি বলতেছি, তুমি বলতেছো বাসায় সবাই আছে, বলতেছো বাসায় সবাই আছে। আমি বললাম বাসায় সবাই থাকবে কি না, তুমি আবার কোন সময় কোন পরীক্ষা দিয়ে বসো, আমার সম্মান ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে, আমি বাসায় যাবো না। কয় তাহলে তুমি বাসায় যাবো না, চলো বাসায় চলো। বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে জোরে বলো। আমাকে প্রথম বসলে খুব ভালোভাবেই আমাকে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করার পর হঠাৎ করেই আধা ঘন্টা পর 4 থেকে 5 জন ছেলে আসলো আমাকে। হ্যাঁ, 4 থেকে 5 জন Oh my ছেলে চলে God. আসলো। 4 থেকে 5 জন ছেলে চলে আসলো। ছেলে চলে আসার পর ও ভিতরের রুমে, দুইটা ভিতরের রুমে চলে গেল। বললো ভাই কেমন আছেন? আমি করবো আর বুঝতে বাকি নাই যে আই এম ইন এ ট্র্যাপ। আমার আর বুঝতে বাকি নাই। বললাম ভাই ভালো আছি, আপনারা কারা? বলতেছে আপনার শালা সম্বন্ধী আছে। এর মধ্যে নর্মালি বাংলা ভাষায় বলতেছে আপনার শালা সম্বন্ধী আছে, আপনি শুধু বউয়ের সাথে দেখা করবেন, শালা সম্বন্ধীর সাথে দেখা করবেন না? এটা কোনো কথা? ও মাই গড। শালা সম্বন্ধীর সাথে দেখা করবেন না? এটা কোনো কিছু না, এটা কোনো কথা না। আমি আপনি একটু আপ্যায়ন করতে আসলাম। পরে আমি বললাম, কয় আপনার কথা বলার ধরন তো খুব সুন্দর, আপনি তো যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের মাথা ঘুরে দিতে পারেন, এবার পারলে আমাদের মাথাটা একটু ঘোরান। আমি বললাম ভাইয়া কী প্রয়োজন আপনি আমাকে বলেন, আপনি কেন আসছেন? আমি তো আসছি এখানে একটা মেহমান হিসেবে। একটা মেহমানটা কি মানুষ এই ধরনের কথা বলে আপ্যায়ন করে? পরে বলতেছে তোর মেহমান তোর কাছে রাখ, তোর যে যা বলি তুই শোন, ওর কাছে তুই আসছিস কেন, ওর সাথে তোর কী সম্পর্ক? আমি কই যে সম্পর্ক হলে আমি বাসায় আসতে পারি সেই সম্পর্ক। পরে আমার একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে বলতেছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই একটু পরে অপেক্ষা কর। আমি ভাই ওরা কয়জন? 5 জন মতো। আচ্ছা, হ্যাঁ 5 জন। আর ওই মেয়ে কোথায় তখন? ভিতরের রুমে। আচ্ছা, তোর কাছে একটা সারপ্রাইজ আছে, তোর জন্য একটা সারপ্রাইজ হয়েছে। এখন আমি বললাম সারপ্রাইজটা কি আমার একটু বলেন। কয় তোর ওর লোকে বিয়ে করাই দিব। ও তো ভালো মানুষ না, ও তো তোর সাথে ওর সাথে বিয়ে করাই দিব। পরে আমি ডিরেক্টলি বলছি যদি বেশ্যাও হয় ডিরেক্টলি এটা কেটে দিবেন, না কাটবো না, রাখবো। যদি বেশ্যাও হয় আমি ওর এখনই বিয়ে করে নিয়ে চলে যাবো। আমারও মাথায় রাগ করছে, যা হবে দেখা যাবে, বাবা আমার পায়ে পড়ে যাবো, কী হবে? কিন্তু আমি বুঝলাম না যে আমি শুধু একটাতে অ্যাস্ট্রোনিস করবো যে আসলে আমার সাথে হচ্ছেটা কি, আমি কি এই জন্যই আসছিলাম, আমার সাথে কি হচ্ছে। হঠাৎ করেই সে আমাকে বলতেছে আচ্ছা তুই সারপ্রাইজটা নে আগে। গুরু সামনে থেকে বেরোয় আসলো, দেখলাম নর্মালি আমি যে মানুষটারে চিনি, মানুষটার এতটুকু একটা প্যান্ট পরা কাটা এই জায়গা দিয়ে, নর্মালি একটা টি শার্ট, নর্মালি কোনো অন্য টন্না কিচ্ছু নাই। সে এসে আমার সামনে বসলো, বসে বলতেছে কি কেমন লাগলো আমার সারপ্রাইজ? কে আসতেছে? হ্যাঁ। নাটক টাটক বলতেছিস না না তোরা? না 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 রূপা। মানে ওই মেয়ে ওইভাবে রূপা, গেট আপ হ্যাঁ, চেঞ্জ করে রূপার কি get up গেট change- আপে? ওই একটা নর্মালি মনে করেন এই যে বেগি প্যান্ট সিস্টেম আছে না? যেখানে ছেঁড়া থাকে ছেঁড়া এতখানি? টাইপের, হ্যাঁ এরকম টাইপের। তো ওরা হয়তো সম্ভবত ভাবছিল যে আমি খুব বড় ফ্যামিলির। আমি পরে বুঝতে পারছি বিষয়টা যাওয়ার যাই হোক, তারপর টি শার্ট পরে সামনে এসে বসতেছে। কি কেমন লাগলো বসে বিষয়টা? কি বলতেছে ওই মেয়ে? বলতেছে হ্যাঁ বলতেছে আমি কই ভালোই লাগলো, তোমার ভালো লাগতেছে, তোমার তো যাতে দেখি তাতেই ভালো লাগে। জীবনের সবচাইতে এইটা আমি কারো কাছে কোনোদিন শেয়ার করি নাই, এবং আমার আল্লাহ সাক্ষী আমি যা বলতেছি একদম একদম অন পয়েন্ট লাইভে আমি সত্য কথাই বলতেছি। ওরা ভাবছিল যে আমি অনেক ভালো মেয়ের একটা ছেলে, আমার দিয়ে হয়তো কিছু করা যাবে। তারপর স্টোরিটা তারপরে গেলাম, যাওয়ার পরে আমি বললাম আচ্ছা ভালো লাগতেছে, তোমার অন্য ড্রেস আপে ভালো লাগে, ফরেন ড্রেস পরো তাইলে। তাহলে আমি কিন্তু র্যান্ডমলি আমি বুঝতে পারতেছি যে আমি কিন্তু শেষ, কিন্তু আমারই করা যাবে না। তো হঠাৎ করে আমারে বলতেছে তুই নাকি ওরা ডিস্টার্ব করিস, তুই নাকি ওরা অনেক জ্বালাতন করিস, তুই নাকি ওরা অনেক ভয় দেখাচ্ছিস, আর তুই নাকি আমি কইছি ওই ছেলেরা বলতেছে হ্যাঁ তোরে তো এখন মারবো কাটবো, বিভিন্ন রকম ভয় দেখাইছে। একজনে তো কইতেছে আমার জবাই দিবে, এমন একটা অবস্থা। আমি বললাম জবাই দিলে ভাই কিছু করার নাই, আমি যদি করতাম তাহলে তো ওর সাথে এতদিন কথা বলতেছিলাম। কয় তুই, আমি কই ওর সাই ছিল, আমি নর্মালি বলছি। কয় ওর সাই ছিল? আমি বললাম কয় হ্যাঁ ওরও সাই ছিল। কয় তুই প্রমাণ দিবি কীভাবে যে ওর সাই ছিল? ও যদি অস্বীকার করে, কয় আমার তো ভাইয়া কোনো সাই ছিল না। আমি কই আচ্ছা তোমার সাই ছিল না, এদিকে আসো। আমি কই দেই তোমার মোবাইলটা একটু দাও তো। ও মেয়ে অস্বীকার করতেছে যে আর সাই ছিল না, তোমার মোবাইলটা একটু দাও। কয় আমার মোবাইল দিয়ে তুমি কী করবা? আমি কই আমার মোবাইল, তোমার মোবাইলটা আমি কিছুই করবো না, তোমার মোবাইলটা দাও। যদি তোমার সাই থাকে তাহলে আমি তোমার মোবাইলের পাসওয়ার্ডটা খুলতে পারবো, আর যদি তোমার সাই না থাকে তাহলে খুলতে পারবো না। তোমার মোবাইল তো অবশ্যই লক করা। আমি ওর পাসওয়ার্ডটা খুলে দেখালাম, যদি আমি এই মেয়ের সাথে আমার সাই না থাকে তাহলে আমি ওর পাসওয়ার্ড জানি কীভাবে? পরে তো এখন তো অবস্থা খারাপ আমার। তো পরে আচ্ছা ওই ফোন টোন রাখ, যে অন পয়েন্ট, এখন তো তুই এখান থেকে যাইতে পারবি না। আমি কই আপনাদের কী লাগবে আপনি বলেন। বলতেছে টাকা না 1 লাখ। স্ক্যাম।
স্ক্যাম। তারপর টাকা না 1 লাখ। আমি বললাম আমার কাছে 1 লাখ কেন, এখন আমার কাছে আছে 3,000 টাকার মতো, যদি নিয়ে এটা রেখে দিতে পারেন। আমার কাছে একটা টাচ ফোন আছে, ওটা যদি রেখে দিতে চান রেখে দিতে পারেন, আদারওয়াইজ কোনো ইয়ে নেই, আর কিছু করার নেই। আর মেরে ফেলতে পারেন। মরছি তো মরছি, আমি তো জাতির কুলাঙ্গার, আমি নিজের গালি দিচ্ছি ওই জায়গায়, আমি হচ্ছে জাতীয় কুলাঙ্গার। নাইলে আমি কেন এইরকম একটা ট্র্যাপে পড়লাম? আমার মতো একটা ছেলে যে এত বুদ্ধিমান, সে কীভাবে এরকম ট্র্যাপে পড়লো? আসলে আমার মতো কুলাঙ্গার আর পৃথিবীতে হয় না ভাই। আমারে মারেন ডিরেক্টলি আমি বলতেছি, আমি লিটারেলি কাঁদতেছি আর বলতেছি যে আমারে মারেন কিছুক্ষণ। জুতা আছে, কোনো ছেঁড়া জুতা কোনো কিছু আছে, যদি আমারে পেটান, কারণ আমার নিজের প্রতি আমার নিজের গালি দিতে ইচ্ছা করতেছে। কার কাছে আসলাম রে ভাই আমি? পরে বলতেছে না কিছু লাগবে না, ইয়ে করতে যাবে না, 1 লাখ টাকা দিতে পারবি না, ঠিক আছে 30,000 টাকা আনা, তুই স্টুডেন্ট মানুষ, তুই দিবি কীভাবে? ও আমারে বলতেছে যে তুই টাকা না আনাইলে আমি বলে দিব যে তুই আমারে নষ্ট করার চেষ্টা করছিস। কে করছে? রূপা মেয়েটা। ডিরেক্টলি মানে বলতেছে। একবার ওদের সাথে গ্যাংয়ের সাথে মিশে গিয়ে এবার পুরোপুরি এবার open হয়ে গেছে রূপটা আমার একদম। কাছে ক্লিয়ার। যখন আমি টাকা আনাইতে চাচ্ছিলাম না, তখন সে ওপেন হয়ে রূপটা আমার গেছে। কাছে ক্লিয়ার। দেখি বলতেছে হ্যাঁ, রূপটা আমার কাছে ক্লিয়ার, বলতেছে যে তুই টাকা আনা, নাহলে বলবো তুই আমার নষ্ট করছিস এবং তোর নামে মামলা করব। আর আমি তো চিন্তা করছি এটা যদি ফ্যামিলির কাছে দেয়, ফ্যামিলি আমার টাকা দেবে, কিন্তু ইজ্জতটা কোথায় থাকবে? মানুষ জানাজানি হইলে আমার যে একটা ইজ্জত। গুরু, আমার জীবনে আমি কোনো মানুষের ক্ষতি করি নাই, আমার জীবনে আমি কারো ক্ষতি করি নাই, আমার জীবনে আমার জীবনে একটা মানুষ এই 4টা মাস আমার সাথে 4 মাসের রিলেশন ছিল, 4 মাসের কষ্ট আমার 40 বছরও যাবে না। আমার জীবনে আমি একটা মানুষের ক্ষতি করি নাই, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো। আমার নর্মালি ছিনতাইকারী নিয়ে যাইতো, তাও একটা কথা ছিল, কিন্তু যারা ভালোবাসলাম তার জন্যে এই অবস্থা। আমি কারে কি বলবো, কারে কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। মানে কি বলবো, আমার মনের মধ্যে কিচ্ছু নাই। এই যে একটু আগে আপনাদের সাথে মজা করলাম না অনলাইন ব্যাগে, আমি কিন্তু ওইটাই ছিলাম, কিন্তু একটা ঘটনা অলরেডি আমারে পুরো চেঞ্জ করে দিছে। আমি যখন আপনাদের এখানে আসলাম, আপুর অনেক কথা বলতেছিলাম, চুপ ছিলাম। আমি বারবার রিদম ভাইকে বলতেছিলাম যে ভাই আমি আসলে এটা শেয়ার করবো না, কারণ শেয়ার করলে ওরা ছোট করা হবে। আমি তো ছোট করতে চাই না, আমি তো ভালোবাসছিলাম, আমার ভালোবাসাটা তো সত্য ছিল। আমি এতটুকু বিশ্বাস ছিল যে আমি যত এতগুলো মানুষের রিলেশন করেছি, আল্লাহ তাআলা কারো না কারোর সাথে আমার ভালো একটা কারোর সাথে করা হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাকে মন থেকে সাড়া দিচ্ছে, সেহেতু ও বলে ভালোই হবে। পরে আর কী বলবো, বলার আর কিচ্ছু নাই। এরপর বললাম মাত্র 30,000 টাকা তোর মূল্য, তুই আমারে বলতি আমি কুলি মজদুরি করতাম, যদিও আমার সামর্থ্য নাই। কয় তুই তো কুলি মজদুরিও করতে পারবি না, তোর তো এই সামর্থ্য নাই। তারপরে আমার বলে তুই তো ল্যাংরা। বিশ্বাস করেন, পরে বলতেছে তুই টাকা আন। আমি বললাম যে টাকা কী করে দিব, আমার একটু সময় লাগবে, তুই আমার ফোনটা দে। তখন আমিও তুই তুই এই প্রথম আমারে তুই বললি জানিস তো। আমি বললাম কী করবো, দেখছি যেমনি শিখছি সামনে, আমি বাংলায় বলতেছি আর কি। তখন আর ওর সাথে কোনো কার্টিসি নাই, কোনো মার্জিত ব্যবহার নাই। তারপরে বলছি যে আচ্ছা ঠিক আছে টাকা আনবো, টাকাটা ফোনটা দে তুই আমারে। পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি সর্বপ্রথম ওই যে ভাইয়াটার কথা বলছি না, ওই ভাইয়াটার ফোনে আমি ফোন দিছি। ফোন দিয়ে বলতেছি ভাই আমি তো ফাঁদে পড়ছি। পরে বলতেছে তুই কারে ফোন দিছিস? ফোন কেটে দিছে গাইটা। তুই কারে ফোন দিছিস? ফোন কেটে দিছে। কেটে দেওয়ার পরে এখন আমার ফোন আবার নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর কারে ফোন দিছিস? আমি কই যারে ফোন দিছি তারে হয়তো তোরা চিনবি, চিনলে হয়তো তোদের করা হবে। হঠাৎ করে একটা ছেলের কাছে কল আসলো। ওই 5 জনের মধ্যে একটা ছেলে ছিল যে ওই ভাইয়ের সাথে কানেক্টেড। বলতেছে এই একটা সমস্যা হয়েছে। কী হয়েছে? আমার এক ছোটো ভাই বিপদে পড়ছে। আমার বলতেছে ও তো বুঝতে পারছে, বুঝে আমার বুঝতে দেয়নি। আমি বলছি যদি বলতেছে তাহলে তোরা তখন মেরে ফেলবো। আমি মেরে ফেলার নাইলে যেহেতু ফোন চলে গেছে, তাহলে তো গাজীপুরে তোরা কেউ থাকতে পারবে না। তখন তো আমি ফুল ফর্মে কয় তুই অমুক ভাইরে কীভাবে চিনিস? তখন আমি বুঝছি যে ওদের কাছে ফোন চলে আসছে। আগে একটা ছেলে গেছে, গিয়ে ফোন রিসিভ করছে। পরে আমি বললাম ভাইয়ের সাথে আমি কথা বলি। এখন আমার কয় না, কথা বলতে দিবে না। যদি কথা বলতে না দিস তাইলে তোর খবর আছে, আর কথা বললে তুই বেঁচে যাবি, যারা আমার সাথে এই কাজটা করছে তারা ফেসে যাবে, তুই বেঁচে যাবি। পরে আমার ফোনটা অটোমেটিক্যালি দিছে। ফোন দেওয়ার পরে ফোন আমি লাউড স্পিকারে রাখছি। এ বলতেছে কেটে দিয়েন দাদা, যে মাদার চোদ
ওরে একটা থাপ্পড় দিলে একটা ম্যাগাজিন খালি করে দিব ওকে। আমারে তো চিনিস, ও আমার কলিজা, ও আমার ভাই না, আমার কলিজা ডিরেক্ট। ওই ছেলে বলতেছে? হ্যাঁ ওই ভাইয়া বলতেছে, তোর বড় ভাই? হ্যাঁ কয় যদি পারো স্যার পা ধরে মাপ চা। তো ওই লোকটা আবার বড় তো, মানে ও খাবার দিয়ে পা ধরতে, আমি বলছি দাও না ভাই দরকার নেই, এখন আমার ছেড়ে দে, আমি চলে যাবো, তোদের সাথে আর কোনো কথা নেই। আমি ওই ওর সাথে কথা বলে ওই দিন চলে আসছি। এরপর থেকে আমি আর কোনো দিন আমার আইডি ডিঅ্যাক্টিভেট করছি। ওরে কোনো শব্দ, ভাইয়া বলছে যেতে ওই মেয়েটারে আমার কাছে দিয়ে। আমি কি ভাই আপনি কয় তোর সামনে আরে তুলে নিয়ে আসবো, আমি কি তোলার দরকার নাই, আমি তোর চেহারাই দেখতে চাই না। কয় তুই ওরা অনেক ঘৃণা করিস। পরে আমি একটা কথাই বলছিলাম যে কেউ যদি আপনার প্রচণ্ড ঘৃণা করে আপনি চাইলে সেটা ভালোবাসায় রূপান্তরিত করতে পারেন, কিন্তু কেউ যদি আপনার ভালোবেসে ঘৃণা করে সেটা আর কোনো দিন সেকেন্ড টাইম ভালোবাসায় রূপান্তরিত করা সম্ভব না। আর আমি ওরে ঘৃণাও করি না, কারণ ঘৃণা করলেও তো ওরে নিয়ে আমার 1 সেকেন্ড ভাবতে হবে, ওই ভাবনার সময়টা আমার কাছে নাই। পরে ভাই বলতেছে তুই অনেক বড় মনের মানুষ বলে আমার জড়াই দিচ্ছে। এই যে আমি গেছি চলে, এরপরে আর থেকে আর কোনো দিন কোনাবাড়ির মুখী হই নাই। আমার ওই ফ্রেন্ডের মেয়ে হয়েছে, যে ফ্রেন্ডের বাসায় গেছিলাম মেয়ে হয়েছে, মেয়েটা বড় হয়েছে। আজ পর্যন্ত ওই ফ্রেন্ডটা 3 বছর যাবে আমার সাথে কথা বলে না, তুই আমার মেয়েটা দেখতে আসলি না। কিন্তু কেন আমি ওখানে যাই না এটা আমি জানি, যদিও এখনও কোনাবাড়িতে নাই। পরে ভাইয়া বলছে তো এটা তো আমি এমনি ছেড়ে দিব না, তোরে যারা আটকাইছে তারা আমি তা করে পেলে বড় করছি, তোরে যে আটকাইছে আমার মুখের ওপর ফোন কেটে দিছে, আমি তোদেরকে ছেড়ে দিব না কখনো। তারপর ভাইয়া কী করছে আমি আর জিজ্ঞাসাও করি নাই, কিছু হয় নাই। এই হলো আমার। সন্ধ্যা, হাউ ইজ জীবন, লাইফ কেমন এখন? হ্যাঁ এখন আমার লাইফ খুব সুন্দর। আমি এই পর্যন্ত 31টা গল্প লিখছি, আবার ছোট ছোট কন্টেন্ট করতেছি। তোমার সংখ্যা 31 আটকায় থাকে কেন? তুমি কিন্তু বিভিন্ন মানুষের প্রেমও লাগাই দিয়েছো 31টা। এটা করে না, এই 31টা তো 32 হবে, গল্প তো আরেকটা লিখবো। ও আচ্ছা, গল্প। এটা তো আর ই না। এনিওয়ে, এখন ভালো জীবনটাকে সেলিব্রেট করতে হবে। বাট যা ঘটেছে তোমার সাথে এটা মানে কোনো সত্যি কোনো গল্পের উপন্যাসকে হয়তো হার মানায়। বাট আমার কাছে মনে হচ্ছে তুমি যে ধরনের মানুষ বা যে ধরনের সাইকোলজিক্যাল স্ট্রেংথ তোমার, এবং যে ধরনের মানে যে ধরনের তোমার মেন্টাল ক্যাপাবিলিটিস এবং বাকি যেসব কোয়ালিটিগুলো আছে, স্পেশালি তোমার এই ধরনের গান করো, তুমি বলছিলে থিয়েটারের সাথে যুক্ত। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝেই তোমার মতো মানুষগুলোর উচিত, অনেক কষ্টে থাকে যেসব মানুষগুলো, তাদের সাথে জীবনটাকে সেলিব্রেট করা। তোমাকে কিন্তু গানওয়ালা হিসেবেই চিনে হাতিঝিলে, কারণ ওখানে মাঝে মাঝে তুমি আসর বসা। তুমি কি জানো যে কত দুঃখে থাকা, হতাশা একদম নুইয়ে পড়া মানুষগুলো তোমার পাশে থেকে তোমার গান শুনে বা তোমার প্রেজেন্সের কারণে তারা হয়তো এক ঝলক ভালোবাসা নিয়ে ব্যাক করে বাসায়, হয়তো বা নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। সো আমি এই জীবনটাকে আমি একদিন চাই যে একবেলা আমি তোমার সাথে সেলিব্রেট করি, ইফ ইউ হ্যাভ নো প্রবলেম। হ্যাঁ, আই হ্যাভ নো প্রবলেম। ওকে, আর তুমি ভালো থাকো, জীবনটাকে বড় করে বাঁচো। আর মেয়েকে নিয়ে কথা বলার আগ্রহ বা আকাঙ্ক্ষা বা রুচি আমারও নাই। বাট ছেলে কোনো স্পেসিফিক কোনো মেয়ে না, ছেলেরাও বিভিন্ন সময় মেয়েদের সাথেও এই ঘটনাগুলো ঘটায়। কিন্তু এইভাবে যতই চেষ্টা করুক, ভালোবাসাকে কখনোই কেউ কলুষিত করতে পারবে না বলেই আমি বিশ্বাস করি। কারণ ভালোবাসা পৃথিবীতে যদি এক্সিস্ট করে সবচাইতে অতি পার্থিব একটা অনুভূতির নাম। এটাকে এই ধরনের 2-1 মানুষজন কোনোভাবে এটাকে নষ্ট করে দিতে পারে না বলেই আমার বিশ্বাস। ঠিক আছে, সো নতুন করে আবার ঘুরে দাঁড়ানো গল্প শুরু হোক। আর আমার জন্য যদি সম্ভব হয় আবার 2টা লাইন, যে কোনো গানের 2টা লাইন। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। আফসোস, অনুষ্ঠান শেষ করছি, বাট একটা ব্যথা আর একটা দীর্ঘ নিঃশ্বাসকে কাছে নিয়ে এসে এখনও মনে হচ্ছে এই ছেলেটি গান করার সময় ওই পাপিষ্ঠ মেয়েটাকেই কল্পনা করতেছিল। বড় অদ্ভুত তুই, আর বড় অদ্ভুত এই জীবন। আসলেই ভাবতেছিলি, এখনও ভাবতেছিলি, গান করার সময়ও ভাবতেছিলি। গুরু, স্মৃতি ভালো হোক বা খারাপ, এটাকে সঙ্গে নিয়ে চলতে হয়। বাহ, লাভ গুরু না, তুই মহাগুরুতে চলে গেছিস। আর আমার চেয়ার খুব অল্প সময়ের মধ্যে যোগ্য হয়তো একটা জায়গা খুঁজে পাবে। আমারও কুইট করার বা অবসর নেওয়ার সময় হয়ে গেছে।
ইউ আর ভেরি ক্যাপেবল টু টেক ওভার মাই চেয়ার। বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক ধন্যবাদ গুরু আপনাকে, এবং শান্ত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলেই আপনার ঘটনা এবং গল্প যাই বলেন না কেন, যতটা হাসি মুখে শুরু করেছিলাম, বাট শেষটা যে এতটা বেদনাদায়ক হবে আসলে বুঝতে পারিনি। যাই হোক, ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন, বা SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকেও ওই যে বললাম পোস্টে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, এবং আমাদের লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা এই মুহূর্তে কিন্তু ফেসবুক এবং ইউটিউবেও লাইভে ছিলাম। আর যারা ভালোবাসার বাংলাদেশে আসতে চান, এভাবে নিজের গল্প শেয়ার করতে চান, যে কোনো গল্প, নিজের গল্প শেয়ার করতে চান, তারা কিন্তু আমাকে ওই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন। আমি কিন্তু আপনাদের মধ্যে থেকেই চুজ করবো বা বাছাই করবো বা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবারে ঠিক রাত 11টা বাজে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।